আমার মিষ্টি ছেলেমেয়েরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় এই উপন্যাসের আমরা 1 থেকে 6 এই 6টা অধ্যায় কিন্তু আমরা অডিও করে শুনে নিয়েছি এবং বেশ কিছু প্রশ্ন উত্তর আমরা কয়েকটা ভিডিওতে আলোচনাও করে নিয়েছি। আমরা যেটুকু জেনেছি সেখানে আমরা দেখেছি কি শঙ্কর গ্রাম্য ছেলে হলেও তার মধ্যে ছিল অদম্য উচ্ছ্বাস, সাহস, অ্যাডভেঞ্চারের নেশা, তাই তো? আর সেই নেশাকে কেন্দ্র করেই তার চাহিদাটা ছিল একটু সবার থেকে আলাদা, অর্থাৎ নতুন সে কিছু করবে। আর সবার থেকে এই করার ইচ্ছেটা শঙ্করের একটু আলাদা ছিল বলেই কিন্তু ও আফ্রিকার হাতছানিতে সেখানে চলে গেল। এবং আমরা সেখানে দেখলাম কি সে প্রথমে মাসাইকুলিদের সাথে কাজ করেছিল রেলস কনস্ট্রাকশনের, তারপরে সে একটা রেলের গার্ড হয়ে অন্য জায়গায় তার পোস্টিং হলো। সেখানে তার সাথে দেখা হয়েছিল ডিয়েগো আলভারেজ সাথে, এবং ডিয়েগো আলভারেজকে যখন সে তার সেবার মধ্যে দিয়ে সুস্থ করে তুলল, তখন সে আলভারেজের মুখে শুনেছিল এক রহস্য রোমাঞ্চকর কাহিনী, অর্থাৎ হীরের খনির উদ্দেশ্যে ডিয়েগো আলভারেজ যে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দিয়েছিল, সেই গল্প শোনার পরে শঙ্করের মনে জেগেছিল সেরকম একটি ইচ্ছে, অর্থাৎ সেও এরকম অনুসন্ধানে যাবে। এবং তার জন্য সে কি করলো, চাকরিটা ছেড়ে দিল এবং ডিয়েগো আলভারেজকে সাথে নিয়ে, অর্থাৎ ডিয়েগো আলভারেজ আর শঙ্কর দুজনে মিলে বেরিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকার সেই রিক্টারস্কেল ফিল্ডের উদ্দেশ্যে, যেখানে তারা হীরের খনির সন্ধান পেতে পারে বলে। তা মোটামুটি আমরা এত কিছু জেনেছিলাম 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত। এবার আমরা 7ম অধ্যায়টা একটু শুনে নেব যে সেখানে তাদের কি কি অভিজ্ঞতা হয়েছিল। যদিও 6ষ্ঠ অধ্যায়ে অনেক অভিজ্ঞতার কাহিনী আমরা শুনেছি, এবার জানবো 7ম অধ্যায়ে কি কি বিপদের সম্মুখীন হতে হয়েছিল তাদেরকে এবং কি বা হয়েছিল। তারপর দিন 2 কেটে গেল। ওরা ক্রমশ গভীর থেকে গভীরতর জঙ্গলের মধ্যে প্রবেশ করলে। পথ কোথাও সমতল, আবার কোথাও চড়াই আর উতরাই ভরপুর। মাঝে মাঝে কর্কশ ও দীর্ঘ টুসক-ঘাসের বন, জল প্রায় দুষ্প্রাপ্য। ঝর্ণা এক-আধটা যদিও বা দেখা যায়, আলভারেজ তাদের জল ছুঁতেও দেয় না। দিব্যি স্ফটিকের মতো নির্মল জল ঝরে পড়ছে ঝর্ণা বেয়ে, সুশীতল ও লোভনীয়। তৃষ্ণার্ত লোকের পক্ষে সে লোভ সম্বরণ করা বড়ই কঠিন। কিন্তু আলভারেজ জলের বদলে ঠান্ডা চা খাওয়াবে, তবুও জল খেতে দেবে না। জলে তৃষ্ণা ঠান্ডা চায়ে দূর হয় না, তৃষ্ণার কষ্টই সবচেয়ে বেশি কষ্ট তখন মনে হচ্ছিল শঙ্করের। এক জায়গায় টুসক-ঘাসের বন বেজায় ঘন, তবে ওপরে ওদের চারধার ঘিরে সেদিন কুয়াশাও খুব গভীর। হঠাৎ বেলা উঠলে নিচের কুয়াশা সরে গেল। সামনে চেয়ে শঙ্করের মনে হলো খুব বড় একটা চড়াই তাদের পথ আগলিয়ে দাঁড়িয়ে। কত উঁচু সেটা তা জানা সম্ভব নয়, কারণ নিবিড় কুয়াশা কিংবা মেঘে তার ওপরের দিকটা সম্পূর্ণরূপে আবৃত। আলভারেজ বললে, রিক্টারসফিল্ডের আসল রেঞ্জ এটি। শঙ্কর বললে, এটা পার হওয়া কি দরকার? আলভারেজ বললে, এজন্য দরকার যে সেবার আমি আর জিম দক্ষিণ দিক থেকে এসেছিল এই পর্বতশ্রেণীর পাদমূলে, কিন্তু জানো তো আসল রেঞ্জটা পার হয়নি। যে নদীর ধারে হলদে হিরে পাওয়া গিয়েছিল তার গতি ছিল পূব থেকে পশ্চিমে। এবার কিন্তু আমরা যাচ্ছি উত্তর থেকে দক্ষিণে, সুতরাং পর্বত পার হয়ে ওপারে না গেলে সে নদীর ঠিকানা কিন্তু বের করতে পারবো না। শঙ্কর বললে, আজ যেরকম কুয়াশা হয়েছে দেখতে পাচ্ছি, তাতে একটু অপেক্ষা করা যায় নাকি? আর একটু বেলাটা বাড়ুক। আলভারেজ কোনো উত্তর দেয় না।
তাঁবু ফেলে আহারাদি সম্পন্ন করা হলো। বেলা বাড়লেও কুয়াশা তেমন কাটল না। শঙ্কর ঘুমিয়ে পড়ল তাঁবুর মধ্যে। ঘুম যখন ভাঙল বেলা তখন নেই। চোখ মুছতে মুছতে তাঁবুর বাইরে এসে সে দেখলে অ্যালভারেজ চিন্তিত মুখে ম্যাপ খুলে বসে আছে। শঙ্করকে দেখে অ্যালভারেজ বললে, শঙ্কর, আমাদের এখনো অনেক ভুগতে হবে মনে হচ্ছে, সামনে চেয়ে দেখো। আলভারেজের কথার সঙ্গে সঙ্গে সামনের দিকে চাইতেই এক গভীর দৃশ্য শঙ্করের চোখে পড়ল। কুয়াশা কখন কেটে গেছে, তার সামনে বিশাল রিক্টার স্কেল পর্বতে প্রধান থাক ধাপে ধাপে উঠে মনে হয় যেন আকাশে গিয়ে ঠেকেছে। পাহাড়ের কোটিদেশ নিবিড় বিদ্যুৎগর্ভ মেঘপুঞ্জ আবৃত হয়ে রয়েছে, কিন্তু সূর্যের রঙিন আলোয় দেবলোকের কনক দেউলের মতো বহু দূর নীল শূন্যে মাথা তুলে দাঁড়িয়ে। কিন্তু সামনের পর্বতাংশ সম্পূর্ণ দুরারোহ, শুধুই খাড়া খাড়া উত্তর শৃঙ্গ, কোথাও একটু ঢালু নেই। আলভারেজ বললে, এখান থেকে পাহাড়ে ওঠা সম্ভব নয় শঙ্কর। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, পাহাড়ের কোলে কোলে পশ্চিম দিকে চলো, সেখানে ঢালু এবং নিচু পাবো, সেখান দিয়েই আমরা পাহাড় পার হতে পারবো। কিন্তু এই 150 মাইল লম্বা পর্বতশ্রেণীর মধ্যে কোথাও সেরকম জায়গা আছে, এই খুঁজতেই তো 1 মাসের ওপর যাবে দেখছি। কিন্তু দিন 5-6 পশ্চিম দিকে যাওয়ার পর এমন একটা জায়গা পাওয়া গেল যেখানে পর্বতের গা বেশ ঢালু, যেখান দিয়ে পর্বতের ওঠাটা অনেকটাই সহজ। পরদিন খুব সকাল থেকে পর্বতারোহণ শুরু হলো। শঙ্করের ঘড়িতে তখন বেলা 6:30। 8:30 বাজতে না বাজতে শঙ্কর আর চলতে পারে না। যে জায়গাটা দিয়ে তারা ওঠে সেখানে পর্বতের খাড়াই 4 মাইলের মধ্যে। এর মধ্যে ওরা 6000 ফুট উঠেছে। সুতরাং পথটা ঢালু হলেও কি ভীষণ দুরারোহ তা সহজেই বোঝা যাবে। তাছাড়া যতই ওপরে উঠছে অরণ্য ততই নিবিড়তর, ঘন অন্ধকার চারিদিকে ছেয়ে রয়েছে। বেলা হয়েছে, রোদ উঠেছে, অথচ সূর্য আলো ঢোকেনি জঙ্গলের মধ্যে। আকাশেই চোখে পড়ে না তাও সূর্যের আলো। পথ বলে কোনো জিনিস নেই, চোখের সামনে শুধুই গাছের গুঁড়ি যেন ধাপে ধাপে আকাশের দিকে উঠে চলেছে। কোথা থেকে জল পড়ছে কে জানে। পায়ের নিচের প্রস্তর আর্দ্র ও পিচ্ছিল, প্রায় সর্বত্রই শ্যাওলা ধরা। পা পিছলে গেলে গড়িয়ে নিচের দিকে বহু দূর চলে গিয়ে তীক্ষ্ণ শিলাখণ্ডে আহত হতে হবে। শঙ্কর বা আলভারেজ কারোর মুখে কথা নেই। উত্তুঙ্গ পথে উঠবার কষ্টে দুজনেই অবসন্ন, দুজনেরই ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। শঙ্করের কষ্ট আরো বেশি। বাংলার সমতল ভূমিতে আজন্ম মানুষ হয়েছে সে, পাহাড়ে ওঠার অভ্যাস নেই যে কখনো। শঙ্কর ভাবছে আলভারেজ কখন বিশ্রাম করতে বলবে ওকে। সে আর উঠতে পারছে না, কিন্তু যদিও সে মরেও যায় এ কথা আলভারেজকে সে কখনোই বলবে না যে সে আর পারছে না। হয়তো আলভারেজ ভাববে ইস্ট ইন্ডিজের মানুষগুলো দেখছি নিতান্তই অপদার্থ। এই মহা দুর্গম পর্বত ও অরণ্যে সে ভারতের প্রতিনিধি। এমন কোনো কাজ সে করতে পারে না যাতে তার মাতৃভূমির মুখ ছোট হয়ে যায়। বড় চমৎকার বন, যেন পরীর রাজ্য। মাঝে মাঝে ছোটখাটো ঝর্ণা যেন বনের মধ্যে দিয়ে খুব ওপর থেকে নিচে নেমে যাচ্ছে। গাছের ডালে ডালে নানা রঙের টিয়া পাখি চোখ ঝলসে দিয়ে উড়ে বেড়াচ্ছে। বড় বড় ঘাসের মাথায় সাদা সাদা ফুল, অর্কিডের ফুল ঝুলছে গাছের ডালের গায়ে, গুড়ির গায়ে। হঠাৎ শঙ্করের চোখ পড়ল গাছের ডালে মাঝে মাঝে লম্বা দাড়ি গোঁফওয়ালা বালখিল্য মণিদের মতো কারা যেন বসে রয়েছে। তারা সবাই চুপচাপ বসে, ঠিক মুনি জনচিত গাম্ভীর্যে ভরা। ব্যাপার কি? আলভারেজ তখন বললে, ও কলবাস জাতীয় মাদি বাদর। পুরুষ জাতীয় কলবাস বাদরের দাড়ি গোঁফ নেই, স্ত্রী জাতীয় কলবাস বাদরের
হাত খানিক লম্বা দাড়িগোঁফ। এরকম দাড়িগোঁফ ওদের গজায় এবং তারা বড় গম্ভীর। দেখেই তুমি বুঝতে পারছো, তাই না? ওদের কাণ্ড দেখে শঙ্কর হেসেই খুন। পায়ের তলার মাটিও নেই, পাথরও নেই, তার বদলে আছে শুধু পচা পাতা ও শুকনো গাছের গুড়িস্তূপ। এইসব বনে শতাব্দীর পর শতাব্দী ধরে পাতার রাশি ঝরছে, পচে যাচ্ছে, তার উপরে শ্যাওলা পুরু হয়ে উঠছে, ছাতা গজাচ্ছে, তার উপরে আবার নতুন ঝরা পাতার রাশি, আবার পড়ছে গাছের ডালপালা আর গুড়ি। জায়গায় জায়গায় ৬০-৭০ ফুট গভীর হয়ে জমে রয়েছে এই পাতার স্তূপ। আলভারেজ ওকে শিখিয়ে দিল এসব জায়গায় খুব সাবধানে পা ফেলে চলতে হবে। এমন জায়গা আছে যেখানে মানুষ চলতে চলতেই ওই ঝরা পাতার রাশির মধ্যে ভুস করে ঢুকে ডুবে যেতে পারে, যেমন অতর্কিতে পথ চলতে চলতে পুরনো কুয়োর মধ্যে পড়ে যায়। উদ্ধার করা সম্ভব না হলে সেসব ক্ষেত্রে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু অনিবার্য। শঙ্কর তখন বললে, পথের গাছপালা না কাটলে আর তো ওঠা যাচ্ছে না, বড় ঘন হয়ে উঠেছে যে। খুরের মতো ধারালো চওড়া এলিফ্যান্ট ঘাসের বন, যেন রোমান যুগের দ্বিধার তলোয়ার। তার মধ্যে দিয়ে যাবার সময় দুজনেরই কেউই নিরাপদ বলে ভাবছে না নিজেকে। দুহাত তফাতে কি আছে দেখা যায় না। যখন তখন সব রকম বিপদের সম্ভাবনাই তো রয়েছে। বাঘ, সিংহ বা বিষাক্ত সাপ কোনোটিই থাকা বিচিত্র নয়। শঙ্কর লক্ষ্য করছে মাঝে মাঝে ডুগডুগি বা ঢোল বাজনার মতো একটা শব্দ হচ্ছে কোথায় যেন বনের মধ্যে। কোনো অসভ্য জাতির লোক ঢোল বাজাচ্ছে নাকি? আলভারেজকে সে জিজ্ঞেস করে। আলভারেজ বললে, ঢোল নয়, বড় বেবুন কিংবা বন মানুষ বুক চাপড়ে ওই রকম শব্দ করে। মানুষ এখানে কোথা থেকে আসবে? শঙ্কর বললে, তুমি যে বলেছিলে এ বনে গরিলা নেই। আলভারেজ হাসে, গরিলা সম্ভবত নেই। এখানকার মতো বেলজিয়ান কঙ্গোর মতো কিছু অঞ্চল, রাওয়েঞ্জির আল্পস বা তিরুঙ্গা আগ্নেয় পর্বতের অরণ্য ছাড়া অন্য কোথাও গরিলা আছে বলে তো জানা নেই। গরিলা ছাড়াও অন্য ধরনের বন মানুষ বুক চাপড়ে ওরকম আওয়াজ করতে পারে না, সেটা কখনো হবে না। আলভারেজের কথায় শঙ্কর একটু আশ্বস্ত হয়। ওরা ৪,৫০০ ফুটের ওপর উঠেছে। সেদিনের মতো সেখানেই রাত্রির বিশ্রামের জন্য তাঁবু ফেলা হলো। একটা বিশাল সত্যিকার ট্রপিক্যাল অরণ্যের রাত্রিকালীন শব্দ এত বিচিত্র ধরনের ও এত ভীতিজনক যে সারা রাত শঙ্কর চোখের পাতা বোঝাতে পারল না। শুধু ভয় নয়, ভয় মিশ্রিত একটা বিস্ময়। কত রকমের শব্দ, হায়নার হাসি, কলবাস বানরের কর্কশ চিৎকার, বন মানুষের বুক চাপড়ানোর আওয়াজ, বাঘের ডাক। প্রাকৃতিক এই বিরাট নিজস্ব পশুশালায় রাত্রে কেউ ঘুমায় না। সমস্ত অরণ্যটা এই গভীর রাত্রে যেন হঠাৎ খেপে উঠেছে। বছর কয়েক আগে খুব বড় একটা সার্কাসের দল এসে ওদের স্কুল বোর্ডিং এর পাশের মাঠে তাঁবু ফেলেছিল। তাদের জানোয়ারদের চিৎকারে বোর্ডিং এর ছেলেরা রাত্রে ঘুমোতে পারত না। শঙ্করের সেই কথা এখন মনে পড়ল। কিন্তু এসবের চেয়েও মধ্যরাত্রে একদল বনবস্তির বৃথিত তাঁবুর অত্যন্ত নিকটে শুনে শঙ্কর এমন ভয় পেয়ে গেল যে আলভারেজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠালো। আলভারেজ বললে, আগুন জ্বলছে তাঁবুর বাইরে, কোনো ভয় নেই, ওরা এদিকে ঘেঁষবেও না। সকালে উঠে আবার উপরে ওঠা শুরু। উঠছে উঠছে মাইলের পর মাইল, বুনো বাঁশের জঙ্গল, তার তলায় বুনো আদা। ওদের পথের ১০০ হাতের মধ্যে বাঁদিকের বাঁশবনের তলা দিয়ে একটা প্রকাণ্ড হস্তিযুথ কচি বাঁশের কোড় মরমর করে ভাঙতে ভাঙতে চলে গেল। ৫,০০০ ফুট ওপরে কত কি বুনো ফুলের মেলা। টকটকে লাল ইরিথ্রিনা প্রকাণ্ড গাছে ফুটেছে। পুষ্পিত ইপোমিয়া লতার ফুল দেখতে ঠিক বাংলাদেশে বনকলমি ফুলের মতো, কিন্তু রংটা অত গাঢ় বেগুনি নয়। সাদা ভেরোনিকা ঘন সুগন্ধে বাতাসকে ভারাক্রান্ত করেছে।
বন্য কফির ফুল, রঙিন বেগুনিয়া, মেঘের রাজ্য, ফুলের বন, মাঝে মাঝে সাদা বেলুনের মতো মেঘপুঞ্জ গাছপালার মগডালে এসে আটকাচ্ছে, কখনো বা আরও নেমে এসে ভেরোনিকার বনভিজি দিয়ে যাচ্ছে। ৭,৫০০ ফুটের ওপর থেকে বনের প্রকৃতি একেবারে বদলে গেল। এই পর্যন্ত উঠতে ওদের আরো 2 দিন লেগেছে, আর অসহ্য কষ্ট, কোমর পিঠ ভেঙে পড়ছে। এখানে বনানীর মূর্তি বড় অদ্ভুত। প্রত্যেক গাছের গুড়ি ও শাখা প্রশাখা পুরো শ্যাওলায় আবৃত, প্রত্যেক ডাল থেকে শ্যাওলা ঝুলছে। সে শ্যাওলা কোথাও কোথাও এত লম্বা যে গাছ থেকে ঝুলে প্রায় মাটিতে এসে ঠেকবার মতো হয়েছে। বাতাসে সেগুলো আবার দোলও খাচ্ছে। তার উপরে কোথাও সূর্যের আলো নেই, সব সময় যেন গোধূলি, আর সবটা ঘিরে বিরাজ করছে এক অপার্থিব ধরনের নিস্তব্ধতা। বাতাস বইছে, তারও শব্দ নেই, পাখির কুজন নেই সেই বনে, মানুষের গলার সুর নেই, কোনো জানোয়ারের ডাকও নেই। যেন কোনো অন্ধকার নরকে প্রেতের দলের মধ্যে তারা এসে পড়েছে। সেদিন অপরাহ্নে যখন আলভারেজ তাঁবু ফেলে বিশ্রাম করবার হুকুম দিলে, তখন তাঁবুর বাইরে এসে এক পাত্র কফি খেতে খেতে শঙ্করের মনে হলো এই যেন সৃষ্টির আদিম যুগের অরণ্যানী। পৃথিবীর উদ্ভিদ জগৎ যখন কোনো একটা সুনির্দিষ্ট রূপ ও আকৃতি গ্রহণ করেনি, সে যুগে পৃথিবীর বুকে বিরাটাকার সরীসৃপের দল জগৎ জোড়া বন জঙ্গলের নিবিড় অন্ধকারে ঘুরে বেড়াত। সৃষ্টির সেই অতীত প্রভাতে সে যেন কোনো জাদুমন্ত্রের বলে ফিরে গিয়েছে। সন্ধ্যার পরেই সমগ্র বনানী নিবিড় অন্ধকারে আবৃত হলো। তাঁবুর বাইরে ওরা আগুন করেছে। সেই আলোর মণ্ডলের বাইরে আর কিছু দেখা যায় না। এই বনের আশ্চর্য নিস্তব্ধতা শঙ্করকে বিস্মিত করেছে। বনানীর সেই বিচিত্র নৈশ শব্দ এখানে স্তব্ধ কেন? আলভারেজ চিন্তিত মুখে ম্যাপ দেখছিল। বললে, শোনো শঙ্কর, একটা কথা ভাবছি। ৮,০০০ ফুট উঠলাম, কিন্তু এখনো পর্বতের সেই খাঁজটা পেলাম না, যেটা দিয়ে আমরা রেঞ্জ পার হয়ে ওপারে যাব। আর কত উপরে উঠবো বলো তো? যদি ধরো এই অংশে স্যাডেলটা নাই থাকে। শঙ্করের মনেও খটকা যে জাগেনি তা নয়। সে আজই উঠবার সময় মাঝে মাঝে ফিল্ড গ্লাস দিয়ে ওপরের দিকে দেখবার চেষ্টা করেছে, কিন্তু ঘন মেঘে বা কুয়াশায় ওপরের দিকটা সর্বদাই আবৃত থাকায় তার চেষ্টা ব্যর্থ হয়েছে। সত্যিই তো, তারা আর কত উঠবে? আর সমতল খাস যদি না পাওয়া যায়, আবার নিচে নামতে হবে, আবার অন্য জায়গা বেয়ে উঠতে হবে। দফা সারা। সে বলল, ম্যাপে কি বলছে? আলভারেজ মুখ দেখে মনে হলো ম্যাপের ওপরে সে আস্থা হারিয়েছে। আলভারেজ বলল, এই ম্যাপ অত খুঁটিনাটিভাবে তৈরি নয় শঙ্কর। এ পর্বতে উঠেছে যে, সে কি ম্যাপ তৈরি করেছে? এই যে দেখছো, এখানে স্যার ফিলিপের তৈরি ম্যাপ, যিনি পর্তুগিজ পশ্চিম আফ্রিকার ফার্ডিনান্ডো পো শৃঙ্গ আরোহণ করে খুব নাম করেন, এবং বছর কয়েক আগে পর্বত আরোহণকারী পর্যটক ডিউক অফ আব্রুৎসের অভিযানেও যিনি ছিলেন, কিন্তু রিক্টার্সভিল তিনি ওঠেননি। এ ম্যাপে পাহাড়ের যে কন্টুর ছবি আঁকা আছে তা খুব নিখুঁত বলে তো মনে হচ্ছে না। ঠিক বুঝছি না, বুঝেছ? হঠাৎ শঙ্কর বলে উঠল, ও কি? তাঁবুর বাইরে প্রথমে একটা অস্পষ্ট আওয়াজ এবং পরক্ষণেই একটা কষ্টকর কাশির শব্দ পাওয়া গেল, যেন থাইসিস রোগী খুব কষ্টে কাতরভাবে কাশছে। একবার, দুবার, তারপরে শব্দটা থেমে গেল। কিন্তু সেটা মানুষের গলার শব্দ নয়। শুনবামাত্র শঙ্করের সে কথা মনে হলো। রাইফেল নিয়ে সে ব্যস্তভাবে তাঁবুর বার হতে যাচ্ছে। আলভারেজ তাড়াতাড়ি উঠে ওর হাত ধরে বসিয়ে দিলেন। শঙ্কর আশ্চর্য হয়ে বলল, কেন, কিসের শব্দ ওটা? আলভারেজ ওর দিকে চাইতেই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল তার মুখ বিবর্ণ হয়ে গিয়েছে। তবে কি শব্দটা শুনে আলভারেজের মুখে এই পরিবর্তন?
সঙ্গে সঙ্গে তাঁবুর অগ্নিকুণ্ডের মণ্ডলের বাইরে নিবিড় অন্ধকারে একটা ভারী অথচ লঘু পদজীব যেন বন জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, সেটা কিন্তু বেশ বুঝতে পারল শঙ্কর। দুজনেই খানিকটা চুপচাপ। তারপরে অ্যালভারেজ বললে, আগুনে কাঠ ফেলে দাও শঙ্কর, বন্দুক দুটো ভরা আছে কিনা একবার দেখে নাও। অ্যালভারেজের মুখের ভাব দেখে শঙ্কর ওকে আর কোনো প্রশ্ন করতে সাহস করলে না। রাত্রি কেটে গেল। পরদিন সকালে শঙ্করেরই ঘুম ভাঙল আগে। তাঁবুর বাইরে এসে কফি করবার আগুন জ্বালতে সে তাঁবু থেকে কিছু দূরে কাঠ ভাঙতে গেল। হঠাৎ তার নজরে পড়ল ভিজে মাটির ওপর একটা পায়ের দাগ। লম্বায় 11 ইঞ্চির কম নয়, কিন্তু পায়ে 3টে মাত্র আঙ্গুল। 3 আঙ্গুলেরই দাগ বেশ স্পষ্ট। পায়ের দাগ ধরে সে এগিয়ে গেল। আরো অনেকগুলো সে পায়ের দাগ আছে, সবগুলোতেই সেই 3 আঙ্গুল। শঙ্করের মনে পড়ল ইউগান্ডা স্টেশন ঘাটে আলভারেজের মুখে শোনা জিম কার্টারের মৃত্যু কাহিনী। গুহার মুখের বালির ওপরেই সেই অজ্ঞাত হিংস্র জানোয়ার যেটা জিম কার্টার দেখেছিল, তারও ছিল 3 আঙ্গুলওয়ালা পায়ের দাগ। কাফির গ্রামের সেই সর্দারের মুখেও সেই গল্প শঙ্কর শুনেছিল। কাল রাত্রে অ্যালভারেজের বিবর্ণ মুখও সঙ্গে সঙ্গে শঙ্করের মনে পড়ে গেল। আর একদিনও অ্যালভারেজ ঠিক এইরকম ভয় পেয়েছিল, যেদিন পর্বতের পাদমূলে ওরা প্রথম এসে তাঁবু পাতে। বুনিপ, একদম ঠিক বুনিপ, কাফির সর্দারের গল্পের সেই বুনিপ। রিক্টার স্কেল পর্বত ও অরণ্যের বিভীষিকা, যার ভয়ে শুধু অসভ্য মানুষ কেন, অন্য কোনো বন্য জন্তু পর্যন্ত এই 8000 ফুটের ওপরকার বনে আসে না। কাল রাত্রে কোনো জানোয়ারের শব্দ পাওয়া যায়নি। এখন তা শঙ্করের কাছে বোঝা গেল যে কেন সে কাল রাত্রে কোনো জানোয়ারের শব্দ পায়নি। আলভারেজ পর্যন্ত ভয়ে বিবর্ণ হয়ে গিয়েছিল। বোধহয় এই শব্দের সঙ্গে আলভারেজ পূর্বে পরিচয় হয়ে গেছে, সেটা শঙ্করের ধারণা মাত্র। আলভারেজের ঘুম ভাঙতে সেদিন একটু দেরি হলো। গরম কফি এবং কিছু খাদ্য গলাধ্যকরণ করবার সঙ্গে সঙ্গে সে আবার সেই নির্ভীক ও দুর্ধর্ষ আলভারেজ, যে মানুষকে কখনো ভয় করে না, শয়তানকেও না। শঙ্কর ইচ্ছে করে আলভারেজকে ওই অজ্ঞাত জানোয়ারের পায়ের দাগটা দেখালো না। কি জানি, যদি আলভারেজ বলে বসে, এখনো পাহাড়ে স্যাডেল পাওয়া গেল না, তবে নেমে যাওয়া যাক। সকালে সেদিন খুব মেঘ করে ছমছম করে বৃষ্টি নামল। পর্বতের ঢাল বেয়ে যেন হাজার ঝর্ণার ধারায় বৃষ্টির জল গড়িয়ে নিচে নামছে। এই বন ও পাহাড় সব মিলিয়ে চোখে কেমন যেন একটা ধাঁধা লেগে গেল। এতটা উঠেছে ওরা, কিন্তু প্রতি 1000 ফুট ওপর থেকে নিচের অরণ্যের গাছপালার মাথা দেখে সেগুলোকে সমতল ভূমির অরণ্য বলেই ভ্রম হচ্ছিল। কাজেই প্রথমটা মনে হয় যেন কতটুকুই বা উঠেছি, ওইটুকু তো। কিন্তু তা নয়। বৃষ্টি সেদিন থামল না। বেলা 10টা পর্যন্ত অপেক্ষা করে আলভারেজ উঠবার হুকুম দিলে। শঙ্কর কিন্তু এতটা আশা করেনি। এখানে শঙ্কর কর্মী শ্বেতাঙ্গ চরিত্রের একটা দিক লক্ষ্য করল। তার মনে হচ্ছিল, কেন এই বৃষ্টিতে মিছিমিছি বার হওয়া? একটা দিন কি এমন একটু বিশ্রাম করা যায় না? বৃষ্টির মাথার মধ্যে পথ চলতে হবে। বৃষ্টি মাথায় পথ চলে কি লাভ? অবিশ্রান্ত বৃষ্টিধারার মধ্যে ঘন অরণ্যানী ভেদ করে সেদিন ওরা সারা দিন উঠল, উঠছে উঠছে উঠছে। শঙ্কর আর পারে না। কাপড় চোপড় জিনিসপত্র তাঁবু সব ভিজে একাকার। একখানা রুমাল পর্যন্ত শুকনো নেই কোথাও। শঙ্করের কেমন একটা অবসাদ এসেছে দেহে ও মনে। সন্ধ্যার দিকে যখন সমগ্র পর্বত ও অরণ্য মেঘের অন্ধকারে ও সন্ধ্যার অন্ধকারে একাকার হয়ে ভীম দর্শন ও গম্ভীর হয়ে উঠল, তখন শঙ্করের মনে হলো, এই অজানা দেশে অজানা পর্বতের মাথায় ভয়ানক হিংস্র জন্তু সংকুল বনের মধ্যে দিয়ে বৃষ্টিমুখর সন্ধ্যায় কোন অনির্দিষ্ট হিরক্ষণী বা তার চেয়েও অজানা মৃত্যুর মুখে সে কেন চলেছে? সে কোথায় যাচ্ছে? আলভারেজ কে? তার পরামর্শে কেন সেখানে এলো?
হীরের খনিতে তার দরকার নেই। বাংলাদেশের ঘরে ছাওয়া ঘর, ছায়া ভরা শ্রান্ত গ্রাম্য পথ, ক্ষুদ্র নদী, পরিচিত পাখিদের কাকলি, সেসব যেন কত দূরের কোন অবাস্তব স্বপ্নরাজ্যের জিনিস। আফ্রিকার কোনো হীরকখনি সে সবের থেকে যে মূল্যবান নয়। কিন্তু তার এই ভাব কেটে গেল অনেক রাত্রে, যখন নির্ভীক আকাশে চাঁদ উঠল। সে অপার্থিব জ্যোৎস্নাময় রাত্রের বর্ণনা নেই। শঙ্কর আর পৃথিবীতে নেই। বাংলা বলে কোনো দেশ নেই, সব যেন স্বপ্ন হয়ে গিয়েছে। সে আর কোথাও ফিরতে চায় না, হিরে চায় না, অর্থ চায় না। পৃথিবীর থেকে বহু ঊর্ধ্বে এক কৌমুদী শুভ্র দেবলোকের এখন সে অধিবাসী। তার চারধারে প্রকৃতির যে সৌন্দর্য, কোনো মানুষের চোখে আগে তা সে কখনো দেখেনি। সে গহন নিস্তব্ধতা এর আগে কোনো মানুষ অনুভব করেনি। জন্মানোহীন বিশাল রিক্টার স্কেল পর্বত ও অরণ্য এই গভীর নিশীথে মেঘলোকে আসন পেতে আপনাতে আপনি আত্মস্থ, ধ্যান স্তিমিত। পৃথিবীর মানুষের সেখানে প্রবেশ লাভের সৌভাগ্য কচ্ছিৎ ঘটেছে। সেই রাত্রে ঘুম থেকেও ধর্মনি উঠল আলভারেজের ডাকে। আলভারেজ ডাকছে, শঙ্কর, শঙ্কর, ওঠো ওঠো, বন্দুক বাগাও। উঠে বসে শঙ্কর। কি হয়েছে? তারপর ও কান পেতে শুনল তাঁবুর চারপাশে কে যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার জোরে নিঃশ্বাসের শব্দ বেশ শোনা যাচ্ছে তাঁবুর মধ্যে থেকে। চাঁদ ঢলে পড়েছে। তাঁবুর বাইরে অন্ধকারই বেশি। জ্যোৎস্নাটুকু গাছের মগডালে উঠে গিয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। তাঁবুর দরজার মুখে আগুন তখনও একটু একটু জ্বলছে, কিন্তু তার আলোর বৃত্ত যেমন ছোট, আলোর জ্যোতি ততোধিক ক্ষীণ। তাদের দেখবার সাহায্য কিছুই হয় না। হুড়মুড় করে একটা শব্দ হলো। গাছপালা ভেঙে একটি ভারী জানোয়ার হঠাৎ ছুটে পালালো যেন। তাঁবুর সকলে সজাগ হয়ে উঠেছে। এখন আর অতর্কিতে শিকারের সুবিধা হবে না। বাইরের জানোয়ারটা তা যেন বুঝতে পেরে গিয়েছে। জানোয়ারটা যাই হোক না কেন, তার যেন বেশ বুদ্ধি আছে, বিচারের ক্ষমতাও আছে, মস্তিষ্কও আছে। তো আমার মিষ্টি ছেলেমেয়েরা, এই অধ্যায়টা আজকে এই পর্যন্তই থাক, কারণ আমাদের এই অধ্যায়টা অনেকটাই বড়। আর এত বড় ভিডিও তোমরা মন দিয়ে শুনবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। তা আমরা অধ্যায়টা এখানেই শেষ করলাম। পরের এই অধ্যায়ে পরের যে অংশটুকু কি হলো তা আমরা পরের ভিডিওটায় জেনে নেব। অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা নিও।